চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল কমানোর আহ্বান বিজিএমইএর। ২০ জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। রোজার পণ্য আমদানি ও হজ সামনে রেখে চাপ বেড়েছে ডলার বাজারে। বেড়েছে বিনিময় মূল্য, শঙ্কার কারণ নেই বলছে বাংলাদেশ ব্যাংক। ব্যয় সংকোচনের পথে হাঁটছে ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। একযোগে ৩০,০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত, এআই এর ব্যবহার বাড়ানোর ইঙ্গিত। শুভেচ্ছা, আমন্ত্রণ বিজনেস ট্যুরের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে বিজিএমইএ। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, ট্যারিফ বাড়ানোর আগে বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। বর্ধিত মাশুলের বিরূপ প্রভাব পড়ছে পোশাক রফতানিতে। দুপুরে চট্টগ্রাম বন্দর এলডিসি উত্তরণ ও শ্রম পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। সংগঠনের সভাপতি এলডিসি উত্তরণ ৩ বছরের জন্য পিছিয়ে দেওয়ার আহ্বান জানান। বলেন, জ্বালানি নিরাপত্তা নেই, গাজীপুরে লোডশেডিং বেড়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এখনও 7 থেকে 8 ঘন্টা লাগে। কোনো দেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এফটিএ বা পিটিএ করা হচ্ছে না। এই পরিস্থিতিতে এলডিসি থেকে উত্তরণ হলে পোশাক শিল্পে বিরূপ প্রভাব পড়বে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাত্র ২০ জন শ্রমিক দিয়ে পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত। এতে অস্থিরতা বাড়বে, কমবে উৎপাদন। চট্টগ্রাম পোর্ট কখনোই লোকসান করে নাই। পোর্ট এখানে প্রফিট করবে, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু প্রফিট করার পরেও একটি সেবামূলক প্রতিষ্ঠানে হঠাৎ করে ৪০% শুল্ক বৃদ্ধি করা কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য মনে করি না। হঠাৎই খানিকটা বেড়েছে ডলারের দর। সপ্তাহের ব্যবধানে প্রায় ১ টাকা বেড়ে লেনদেন হচ্ছে ১২২ টাকার উপরে। ব্যাংকাররা বলছেন, রোজা উপলক্ষে ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে। এছাড়া হজের টাকা পরিশোধের চাপ পড়েছে ডলারের ওপর, যে কারণে দাম কিছুটা বাড়তি। তবে শঙ্কার কারণ নেই, বাজারে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ ব্যাংক। আপাতত রিজার্ভ থেকে ডলার বিক্রির চিন্তা নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের শর্ত পূরণে চলতি বছরের মে মাসে বাজার ভিত্তিক করা হয় ডলারের বিনিময় মূল্য। এরপর থেকেই চাহিদা যোগানের ভিত্তিতেই নির্ধারিত হচ্ছে দাম। সরবরাহ ভালো থাকায় এতদিন তেমন কোনো প্রভাব পড়েনি বিনিময় মূল্যে। লেনদেন হয়েছে ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকার মধ্যে। তবে সম্প্রতি কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে ডলারের দামে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ১ টাকা। লেনদেন হচ্ছে ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৬০ পয়সার মধ্যে। মূলত আমদানি বৃদ্ধির কারণেই দাম কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে ঋণপত্র খোলা হয়েছে ১,৭৯৭ কোটি ডলারের, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১% বেশি। এছাড়া হজের অর্থ পরিশোধের কারণেও ডলারের চাহিদা কিছুটা বেড়েছে বলে জানান ব্যাংকাররা। আসলে বর্তমানে ডলার রেটটা নির্ধারিত হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে কিন্তু হচ্ছে। তো ভেরি রিসেন্টলি এটা একটু কিছুদিন যাবত এটা একটু ট্রেন্ডটা যদি একটু আপওয়ার্ড দেখা যাচ্ছে। তার কারণ হলো সামনে রমজান আছে। রমজান উপলক্ষে যে প্রয়োজনীয় নিত্যপণ্য আমদানির একটা শুরু হয়ে গেছে অলরেডি। এছাড়া আরেকটা আছে যে হজের পেমেন্টের একটা বিষয় আছে। হজের পেমেন্টের কারণে কিন্তু আমাদের বাড়তি এই ফরেন কারেন্সি লাগছে। যেহেতু একটা চাপ আছে, বাইং চাপ, এই কারণেই কিন্তু প্রাইসটা একটু ঊর্ধ্বমুখী। মূলত অনেকে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি রমজান শুরু হবে, এখন থেকে অ্যান্টিসিপেট করে পণ্য আমদানি এলসি খুলছে, যার ফলে একটা চাপ বাজারে সৃষ্টি হয়েছে পেমেন্টের। এই কারণে মূলত ডলার দামটা বাড়ছে। ভোগ্যপণ্যের পাশাপাশি শিল্পের কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতির আমদানি বাড়লেও বাড়বে চাহিদা, যার প্রভাব পড়তে পারে বিনিময় মূল্যে। তবে সরবরাহ স্বাভাবিক থাকলে আশঙ্কার কিছু নেই বলেও মনে করেন ব্যাংকাররা। আগামী মাসের শুরুতে দাম কমে আসবে বলেও আশা বাংলাদেশ ব্যাংকের। আমরা আপাতত কোনো শঙ্কা ফিল করছি না, কারণ হলো বাংলাদেশ ব্যাংক বর্তমানে তো এটা ডিমান্ড সাপ্লাইয়ের উপরে ছেড়ে দিয়েছে রেটটা, সেক্ষেত্রে তাদের কোনো ইন্টারফারেন্স নাই।
তো সেরকম বড় ধরনের যদি কোনো ইয়ে হয় ব্যর্থ দেখা যায়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক হয়তো প্রয়োজনীয় আমাদেরকে সেরকম কারেক্টিভ কোনো মেজার নেওয়ার জন্য একটা সাজেশন দিবে। যে মধ্যপ্রাচ্যের থেকে তো আমাদের তো রেমিটেন্সগুলো তো বেশি এসে থাকে, তো ওখানে মাসের শেষের দিকে আমাদের ওই এমপ্লয়িরা কিন্তু খুব টানাপোড়েনের মধ্যে থাকে, যার ফলে মানে রেমিটেন্স প্রবাহ কিন্তু মাসের শেষ প্রান্তে এসে কমে যায়। অর্থাৎ ওইটাও যখন আবার আগামী মাসের শুরুর দিকে যখন একটু বাড়বে, তখন আশা করি যে এই যে ঊর্ধ্বমুখী প্রবণতাটা এটা আবার নেমে আসবে। ডলারের দাম বাড়লেও হস্তক্ষেপ করবে না বাংলাদেশ ব্যাংক। আপাতত ডলার বিক্রির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২,১৭৮ মিলিয়ন বা ৩২.17 বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক বলছে সোমবার দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২,০০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ এখন ২৭,৩৭৬ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত ২১ অক্টোবর পর্যন্ত দেশের রিজার্ভের পরিমাণ ছিল ৩২,১০৭.৯১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ ছিল ২৭,৩৫০.৯৩ মিলিয়ন মার্কিন ডলার। নিট রিজার্ভ গণনা করা হয় IMF এর BPM 6 পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। শুরু হয়েছে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের কাজ। এবার কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারবে না। চলমান সংকোচনমূলক নীতির প্রেক্ষাপটে সংশোধিত বাজেটে ব্যয় সাশ্রয় নীতি অব্যাহত রাখবে সরকার। এক পরিপত্রে বিষয়টি উল্লেখ করেছে অর্থ মন্ত্রণালয়। আগামী ৯ নভেম্বরের মধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে সংশোধিত বাজেটের প্রাক্কলন অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছে। পরিপত্রে বলা হয়, সংশোধিত প্রাক্কলন অবশ্যই মূল বরাদ্দের মধ্যেই থাকতে হবে। তবে সরকারের অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য মূল বাজেটে বরাদ্দের সীমার মধ্যে থেকে বিভিন্ন কাজে বরাদ্দ কমানো বা বাড়ানো যাবে। সরকারি খরচে বিদেশে কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ রাখতে বলেছে অর্থ মন্ত্রণালয়। কেনা যাবে না গাড়ি, জাহাজ ও বিমান। প্রতি বছর টাকা ছাপাতে, টাকা পরিবহন ও নিরাপত্তা সহ বিভিন্ন কারণে কোটি কোটি টাকা ব্যয় হয়ে থাকে। এই অর্থ বাঁচাতে ক্যাশলেস সোসাইটি গড়ার আহ্বান জানিয়েছেন ব্যাংকাররা। খুলনায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগে শোভাযাত্রা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক পরিচালক রাফেজা আক্তার কান্তা। অনুষ্ঠানে খুলনার সরকারি ও বেসরকারি ব্যাংকে প্রতিনিধিরা অংশ নেন। প্রধান অতিথি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাংলা কিউআর এর মাধ্যমে লেনদেন করলে সরকারের খরচ বেঁচে যাবে, পাশাপাশি অর্থ ব্যবহার নিরাপদ হবে। আমাদের মূল উদ্দেশ্য দুটো জিনিস। একটা হলো যে ক্যাশ জনিত যে আর্থিক খরচ রাষ্ট্রকে প্রতি বছর বহন করতে হয়, সেই খরচের হাত থেকে রাষ্ট্রকে মুক্ত করা। আর ক্যাশ ব্যবহারজনিত যে বিভিন্ন ধরনের সোশ্যাল হ্যাজার্ড এবং ফিজিক্যাল হ্যাজার্ড মানুষকে মোকাবেলা করতে হয়, সেটা থেকে জনগণকে মুক্ত করা। একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম ভরিতে ৩৫০০ টাকা কমেছে। এতে ভালো মানের এক ভরির দাম বাড়িয়েছে ২,০৪,২৮৩ টাকা। সকাল থেকেই এই দর কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সর্বশেষ রোববার স্বর্ণের দাম ভরি প্রতি ১,০০০ টাকা কমিয়েছিল বাজুস। চলতি মাসে এ পর্যন্ত সব মিলিয়ে ১০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৭ বারই দাম বেড়েছে। গেল ৭ অক্টোবর স্বর্ণের ভরি প্রতি দাম ২ লাখ টাকার মাইলফলকে পৌঁছায়। ২০ অক্টোবর ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে হয় ২,১৭,৩৮২ টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৯৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ২,৫৫৪ টাকা দাম কমেছে। প্রতি ভরি বিক্রি হচ্ছে ১,৩৮,৯৪২ টাকায়। লবণ উৎপাদনের মৌসুম শুরু হলেও হাসি নেই কক্সবাজারের লবণ চাষিদের মুখে। একদিকে বাজার মূল্য কম, অন্যদিকে উৎপাদন খরচ বেশি। বাজার দর নির্ধারণ করা এবং লবণ শিল্প বাঁচাতে আমদানি বন্ধের দাবি চাষিদের। তা না হলে লোকসানের শঙ্কায় আছেন তারা। কুতুবদিয়ার বাসিন্দা ৬৭ বছর বয়সী নুরুল আলম প্রতি বছরের মতো এবারও ৬খানি জমিতে করেছেন লবণ চাষ। কিন্তু গেল বছর লবণের ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কা মাথায় নিয়ে এবারও মাঠে নেমেছেন তিনি। লাগিয়ে বেশি, ফার্নিচার বেশি, ডিভর টোলার দাম
আর খরচ পোশাক গেলি 140 টাকা, আগে বেশি দিয়ে 130 টাকা, 40 টাকা, 50 টাকা, এবার মিলিয়ে আর 200 টাকা আমার। তার মতো বেশিরভাগ লবণ চাষি খরচ নিয়ে আছেন দুশ্চিন্তায়। তাও মৌসুমের শুরুতে মাঠে নেমে পড়েছেন চাষিরা। চলছে মাঠ তৈরির প্রাথমিক কাজ। বুড়াইয়ের ঘর মারা করিব, মাঠ আসা করিব, তারপরে খলা যদি ফুয়াইলে তো আবার গরম আসছি, গরম তারা মারিয়ে আবার আসছু, তাহলে আসিয়ে লাইন টানি হইলে আবার টোলা দিছে কিছু পাইম বলি আশা করি এলাম নি। আর তো এখন তো আর চলিবার কোনো কিছু নাই। চাষিদের দাবি এবার মন প্রতি লবণ উৎপাদন খরচ পড়ছে 300 টাকার বেশি, অথচ বিক্রি হচ্ছে 240 টাকা। লোকসান ঠেকাতে দাম নির্ধারণের দাবি অনেকের। জমিনের কারণে তো কিছু করতে পারি না, লবণতে 50,000 করে মানে কেটে দেওয়া হয়। দাম না তো হারে না, আর কষ্ট করিয়ে কিনা পায়, উপযুক্ত লবণের দাম না পায়। আর গরু কিনে বাঁচতে গেলে 500 টাকা মতো কি লাগবে, লবণের পাতা লাগবে। এদিকে লবণের ন্যায্য মূল্যের দাবিতে এরই মধ্যে মানববন্ধন, মতবিনিময় সভা, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেছে এই খাতের সাথে জড়িতরা। দেশীয় লবণ শিল্প রক্ষায় আমদানি বন্ধের দাবি উঠেছে। এটা আমাদের বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের লবণ শিল্পকে ধ্বংস করার জন্য এটা আমার মনে হচ্ছে দেশি বিদেশি একটা চক্রান্ত। মধ্যস্বত্বভোগীরা যেন সুযোগ সুবিধা নিতে না পারে এবং আমার সাধারণ চাষিরা যেন ন্যায্য মূল্য পায়, সরকার যেন সেই ব্যবস্থাটা করে। এই বছর লবণই যদি উৎপন্ন না হয় তাহলে সরকার তো আমদানি করতে বাধ্য হবে। জাতীয় কমিটি রয়েছে, জাতীয় কমিটি সাধারণত দেশের অবস্থা, চাহিদা বা লবণের ঘাটতি চলতি অর্থ বছরে 26,18,000 মেট্রিক টন লবণের চাহিদা নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। শহীদুল সুমন, যমুনা নিউজ। দুর্নীতি অনিয়মের অভিযোগে সরিয়ে দেয়া হলো গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তারকে। এক গ্রেড নামিয়ে তাকে অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী করে রিজার্ভে রাখা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন খালেকুজ্জামান চৌধুরী। 2020 সালে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয় শামীম আক্তারকে। দায়িত্ব পালনকালে তার নামে ব্যাপক অনিয়মের অভিযোগ আছে। বিশেষ করে উন্নয়ন ও মেরামত কাজে বিভিন্ন সময়ে অনিয়ম প্রমাণিত হলেও সেই সব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, যার কারণে বিভিন্ন সময় ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। এর আগে তার নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রচার করেছিল যমুনা টেলিভিশন। এছাড়া শামীম আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের বিষয়ে একাধিক অনুসন্ধান চলমান রয়েছে দুর্নীতি দমন কমিশনে। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসসি সূচক, ডিএসসিতে প্রধান সূচক 2 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,084 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 1 পয়েন্ট কমে 1,071 পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএসসি 30 সূচক 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,973 পয়েন্টে। ডিএসসিতে লেনদেন, ডিএসসিতে আজ হাতবদল হয়েছে 451 কোটি 37 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 394 কোটি 18 লাখ টাকা। ডিএসসি বাজার পরিস্থিতি, ডিএসসিতে দাম বেড়েছে 134টি প্রতিষ্ঠানের, কমেছে 199টির। অপরিবর্তিত ছিল 66টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে ওরিয়ন ইনফিউশন। প্রতিষ্ঠানটির মোট 21 কোটি 41 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে ব্র্যাক ব্যাংক ও রবি আজিয়াটা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই প্রায় 75 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,250 পয়েন্টে। সিএসসিএক্স সূচক কমেছে 41 পয়েন্ট এবং সিএসসি 30 সূচক কমেছে 109 পয়েন্টে। সিএসসিতে আজ হাতবদল হয়েছে 35 কোটি 58 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 17 কোটি 71 লাখ টাকার শেয়ার। সিএসসিতে লেনদেন হওয়া 187টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 58টির, কমেছে 104টির, আর অপরিবর্তিত ছিল 25টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। একযোগে 30,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বখ্যাত ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। কোভিড মহামারীর সময়ে নিয়োগকৃত বিপুল সংখ্যক কর্মী এখন প্রয়োজনের অতিরিক্ত হিসেবে বিবেচনা করছে কোম্পানিটি। এখন খরচ কমাতে ছাঁটাইয়ের পথে হাঁটছে তারা। প্রতিষ্ঠানটির প্রায় 3,50,000 কর্পোরেট কর্মীর 10% হারাচ্ছে চাকরি। কর্মক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর লক্ষ্যে চাকরিচ্যুতদের তালিকায় আছেন ম্যানেজার পদের একটি বড় অংশ। আজ থেকেই শুরু হচ্ছে বিশাল এই ছাঁটাই কার্যক্রম। গেল 2 বছর ধরেই বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাই করে আসছে অ্যামাজন।
এর আগে গত জুনে প্রতিষ্ঠানটির দৈনন্দিন গতানুগতিক বেশ কিছু কাজ ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তার আওতায় নেয়ার ইঙ্গিত দেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। এবার গুরুত্বপূর্ণ বিরল খনিজ পেতে জাপানের সাথে চুক্তি করল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টোকিও সফরে হয়েছে কৌশলগত সমঝোতা। দ্বিপাক্ষিক বৈঠক শেষে $550 বিলিয়ন চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিকআপ ক্রয় করবে জাপান। অন্যদিকে গুরুত্বপূর্ণ খনিজ পাবে যুক্তরাষ্ট্র। বিনিয়োগ করবে জাহাজ নির্মাণেও। সামরিক শক্তি বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয় হয় সমঝোতা। দ্বিপাক্ষিক বাণিজ্যের সমতা আনতে একমত হন ট্রাম্প তাকাইচি। জাপানের উপর 15% শুল্ক নির্ধারণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া দীর্ঘদিনের সুসম্পর্ক দ্বিপাক্ষিক সহযোগিতা নিশ্চিতে সোনালী যুগ শিরোনামে আরও একটি কৌশলগত সমঝোতায় স্বাক্ষর করেন ট্রাম্প তাকাইচি। আমরা একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছি এবং এটি ন্যায্যতার ভিত্তিতে হয়েছে। আমরা জাপানকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। চুক্তি নিয়ে খুবই আনন্দিত আমরা। আমি জাপান ও যুক্তরাষ্ট্রের মিত্রতার ক্ষেত্রে একটি নতুন সোনালী যুগ দেখতে চাই, যার মধ্য দিয়ে উভয় দেশই আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে। দর্শক, এই ছিল বিজনেস টুডের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।